রাজধানীর যানজট নিরসনে পুলিশ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্রুত সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময় 2 মিনিটে নামিয়ে আনতে বলেন ডক্টর ইউনূস। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া অন্য সড়কগুলোতেও কার্যকর করার নির্দেশ দেন তিনি। যানজট কমাতে কিছু পাইলট প্রকল্প গ্রহণ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এ সময় বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে শিক্ষার্থীদের সহায়তায় কিছু সমাধান খুঁজতে বের করতে এবং তাদের দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করার পরামর্শও দেন তিনি। বৈঠকে বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, শুধু ঢাকা শহরে যানজটে বছরে অন্তত 40,000 কোটি টাকার ক্ষতি হয়। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মানবে না, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। সোমবার সকালে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। এতে বক্তারা এমন সংসদের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব কিংবা অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার আলোচনাকে নতুন চক্রান্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে কিছু দল ও সংগঠনের মনোভাবের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, জরুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের বিষয়ে মনোযোগ দিতে হবে। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করা যাবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? আমাদের প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি। প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টিকে অনেক কিছুতেই বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইলেন জিএম কাদের। সোমবার বিকেলে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে জাপাকে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। 90-এর দশক থেকে সব সরকার জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে নির্যাতন করেছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। শেষ 3টি নির্বাচন বিতর্কিত ছিল এবং তাতে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক ছিল না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, 3টি নির্বাচনই বর্জন করার চেষ্টা করেছিল জাতীয় পার্টি। এদেশের জনগণকে সবসময় বৈষম্যের শিকার হতে হয়েছে বলেও মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এই নির্যাতিত হওয়ার পরেও বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি জনগণের পক্ষে দাঁড়িয়ে কাজ করার, তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না আমাদের কোনো কাজে যদি কেউ কোনো সময় মনোকষ্ট নিয়ে থাকেন, হয়তো আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জোর করে জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেবে না, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। তাহের বলেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে, বোরকা পরতে বাধ্য করবে, ঘরের বাইরে যেতে দেবে না। এসবই ষড়যন্ত্র, অপপ্রচার। ইসলামে কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিধান নেই। ইসলামের চেয়ে বেশি ও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেয়া হয়নি। অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামাতকে যারা 16 বছর সভা সমাবেশ করতে দেয়নি তারাই আজ পালিয়ে আছে। দেশের মানুষ প্রকৃত দেশপ্রেমীদের চিনতে পেরেছে। সময় দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না। আমাদেরকে কেন আসতে দেয় না? আমরা কি দেশের মানুষ না? আমরা এই দেশে ট্যাক্স দেই না, এই দেশে খাজনা দেই না, আমরা এই দেশে জন্মগ্রহণ করি নাই। যদি আমরা ক্লিয়ার করতে পারি আমরা যা তাই যদি মানুষ জানে, তাহলে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করতো তারাই বলেছে কোনো সমস্যা নাই। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। 2024 সালে ছাত্র জনতার যে বিজয় তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। দলাদলির কারণে যদি এই অর্জন বিনষ্ট হয় তাহলে পলাতক শেখ হাসিনার দোসররা আবার নতুন করে ষড়যন্ত্রের সুযোগ পাবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক মত বিনিময় সভায় তিনি আরো বলেন, 2024 সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা হারিয়ে ফেললে আর তা অর্জন সম্ভব হবে না। এদিকে রাজশাহীতে সমন্বয়ক মাহিন সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার দাবি জানান। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসন সহ সুশীল সমাজের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া আমাদের আব্দুর রহমান আমরা আজকে ফ্যাসিস্টদের দোসরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মন্তব্য, ছাত্র আন্দোলনে বিজয়ের পর এখন শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাদের অভিযোগ, সুযোগ সন্ধানী ছাত্রলীগ সভায় এসে হামলা করেছে। পরে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। এদিকে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পণ্ড হয়ে যায় সভাটি। বর্তমান কিছু স্বার্থান্বেষী অনুপ্রবেশকারী এই অর্জনকে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল কাজে ব্যবহার করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। সুযোগী মহলের পক্ষ থেকে কিছু লোক, আমি নাম উদ্ধৃত করে বলছি, মুসাব্বির রহমান মাহমুদ সানি, শাহরিয়ার আমিন সাগর এর নেতৃত্বে এই আন্দোলন অনুপ্রবেশ করে। চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করা এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার একদিন পার হলেও মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, রোববার রাতে নগরীর ধোপ্পল মিস্ত্রিপাড়া এলাকায় মিজান ও আমির নামের দুই যুবক চাঁদাবাজির চেষ্টা করে। এ সময় লোহা ব্যবসায়ী মুসলিম প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় মামলা না হলেও প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সারা দেশে বৃষ্টি কমলেও জলাবদ্ধতা অনেক এলাকায়। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জমে থাকা পানির কারণে কোথাও কোথাও নষ্ট হয়ে গেছে ফসলি জমি ও সবজির ক্ষেত। টানা 3 দিন বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের। বরিশাল নগরীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা না থাকলেও নিচু এলাকার অলিগলিতে এখনও জমে আছে পানি। পানিগুলো নামতেছে না, কারণ হচ্ছে এইখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা, সেই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো না। আর আমাদের এখানে যে বর্তমান যে ময়লা আবর্জনার ফলে এটা নিয়মিত পরিষ্কার করা হয় না। আতাবাড়ি হোস্টেল, অক্সফোর্ড মিশন, একাদবাড়ির বাসা, এই সম্পূর্ণ পানিটা এই একটা ড্রেনে নামে, এজন্য পানিটা স্থগিত হয়েছে। সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি দেখা গেছে যশোরে। শহরের খুরকি, বেজপাড়া সহ কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। বৃষ্টিতেই বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পটুয়াখালীর কুয়াকাটায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।
ক্ষতিগ্রস্ত আমনের ক্ষেত। ঝড় ও বৃষ্টিতেই উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। খুলনা নগরীর রয়্যাল মোড়, করিমনগর, বয়রা মিস্ত্রি পাড়া সহ অনেক এলাকায় টানা বৃষ্টির জলাবদ্ধতা কাটেনি। 2 দিন ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, মেহেরপুর ও ঝিনাইদহের নিচু এলাকা। পানি জমে নষ্ট হচ্ছে মাঠে থাকা মরিচ গাছ ও সবজির ক্ষেত। আর এখানে পরিকল্পনার কিছু সমস্যা আছে, পরিকল্পনার কারণে এই পানিগুলো আবদ্ধ আছে। সমস্যা হয়, পানি ঢুকে গেলে গাড়ি ইঞ্জিন অফ হয়ে যায়, ডিস্টার্ব আসে গাড়িতে, শহরের রাস্তাঘাট ভেঙে যায়। বৃষ্টি কমায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ উপজেলা এবং সদরের পশ্চিম অংশে বন্যার পানি নামলেও এখনও বিভিন্ন সড়কে পানি জমে থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি। নোয়াখালীতে ঝড় বৃষ্টিতে গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পল্লী বিদ্যুতের 1.5 লাখ গ্রাহক। বিকল সঞ্চালন লাইনগুলো মেরামতে কাজ করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত থেকে পেঁয়াজের নির্ধারিত রপ্তানি মূল্য প্রত্যাহার ও 20% আমদানি শুল্ক কমানোর পর আজ থেকে কম মূল্যে পেঁয়াজ আমদানির কথা রয়েছে। তবে পেঁয়াজ আমদানির খবরে বাজারে কতটা প্রভাব পড়েছে এ নিয়ে জানাতে হিলি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আজ থেকে কম মূল্যে পেঁয়াজ আমদানির কথা রয়েছে, তো হিলির বাজারে আসলে কি প্রভাব পড়েছে পেঁয়াজের মূল্যে? জি, আসলে প্রভাব বলতে হিলি বাজারে এখনো তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে দেশি পেঁয়াজ 100 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে এবং ভারতীয় পেঁয়াজটা কিন্তু 85 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো জানেন যে কম মূল্যে ভারত সরকার যে ঘোষণা দিয়েছে সেটি পেঁয়াজ কিন্তু আজ থেকে দুপুরের পর থেকে কিন্তু আমদানি শুরু হবে এবং আমদানির পরে কিন্তু বোঝা যাবে যে আসলে বাজারের প্রভাবটা কি পড়ছে। আপনি জানেন যে আগে ভারত সরকার প্রতি মেট্রিক টন পেঁয়াজ 550 মার্কিন ডলারে তারা রপ্তানি একটা নির্ধারিত রপ্তানি মূল্য নির্ধারণ করেছিল, সেটি তারা কিন্তু প্রত্যাহার করেছে। সেখানে তারা শনিবার আরেকটি নোটিফিকেশন জারি করে তারা সেটি 400 মার্কিন ডলার নির্ধারণ করেছে এবং শুল্ক যেখানে 40% ছিল সেটি কিন্তু কমিয়ে তারা কিন্তু 20% নির্ধারণ করেছে। অর্থাৎ আজকে যে পেঁয়াজটা আমদানি হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে প্রতি কেজি পেঁয়াজে ভারত সরকারকে কিন্তু 26 টাকা ট্যাক্স দিতে হতো, আর আজকে যেটি পেঁয়াজ আমদানি হবে সেখানে কিন্তু 10 টাকা ট্যাক্স দিতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 16 থেকে 17 টাকা কিন্তু ট্যাক্স কমে এসেছে এবং বাংলাদেশেও কিছু ট্যাক্স ছিল সেটাও কিন্তু কমানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রায় 24 থেকে 25 টাকা কিন্তু ট্যাক্স মুক্ত পাবেন ব্যবসায়ীরা। তো আজকে দুপুরের পরে যখন পেঁয়াজ আমদানি হবে এবং বন্দরে বেচা কেনার পরে কিন্তু আমরা বলতে পারবো যে আসলে পেঁয়াজের দামের কি প্রভাব পড়ছে এবং বাজারের কি প্রভাব পড়ছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণ আগে একজন আমদানিকারক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে ভারত সরকার যে পেঁয়াজ কম মূল্য নির্ধারণ করছে তাতে কি পেঁয়াজের আমদানি বাড়বে কিনা। তো তিনি বলছেন যে হ্যাঁ, আমদানি বাড়বে। তার কারণটা হচ্ছে যে বন্দরের ছোট বড় সকল ধরনের ব্যবসায়ীরা কিন্তু আমদানি করার সুযোগ পাবেন। আর পূর্বে যে 550 মার্কিন ডলার ছিল সেক্ষেত্রে কিন্তু বন্দরের যে ব্যবসায়ীরা তারা কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। তো বিশেষ করে আজকে কিন্তু শুধু হিলি নয়, দেশে কিন্তু সব বন্দর দিয়ে কিন্তু কম মূল্যে পেঁয়াজ আমদানি শুরু হবে এবং বিকেলের দিকে হয়তো বোঝা যাবে যে আসলে কম মূল্যে পেঁয়াজ আমদানি পরে বাজারের প্রভাবটা কি পড়ছে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। হিলির বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। মাত্র 4 চিকিৎসক ও 1 টেকনিশিয়ান নিয়ে চলছে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের নেফ্রোলজি বিভাগ। ডায়ালাইসিস মেশিন সংকটে চিকিৎসা নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। ডায়ালাইসিস মেশিন সহ জনবলের জন্য মন্ত্রণালয়ের চাহিদা দেয়া হলেও এখনো সিদ্ধান্ত আসেনি, জানিয়েছেন হাসপাতালের পরিচালক। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নেফ্রোলজি বিভাগে প্রতিদিন গড়ে 80 থেকে 90 জন রোগী আসেন। এদের মধ্যে 70 জনই ডায়ালাইসিসের রোগী। হাসপাতালের সচল 25টি মেশিন দিয়ে প্রতিদিন 50 থেকে 55 জন রোগীকে ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে। মেশিন স্বল্পতায় অনেক রোগীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এইখানে যে মেশিনগুলো বৃদ্ধি করা হয় এবং জনবল বাড়ানো হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। যদি আরও কটা মেশিন দিত তাহলে আমরা এই রুগীর এইরকম অপেক্ষা করতাম না। হাসপাতালে 30টি নার্সের পদের বিপরীতে আছেন 19 জন, সহকারী পদে 9 জনের স্থানে আছেন 6 জন, আর ডায়ালাইসিসের টেকনিশিয়ানের 3টি পদের বিপরীতে আছেন মাত্র 1 জন। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 5টা-6টা রোগী যদি পড়ে তখন তো একার পক্ষে সেই সেবাটা ভালো হয় না। সেবা হয় কিন্তু সেবার মানটা ভালো হয় না। আমাদের এখানে জনবলের সংকট আছে, আমরা চাচ্ছি আরও জনবল বেশি হলে আমাদের সেবার মানটা আরও ভালো হবে।
হাসপাতালের নেফ্রোলজি বিভাগে 2 বিশেষজ্ঞ সহ মোট চিকিৎসক মাত্র 4 জন। জনবল সংকটে রোগীদের প্রত্যাশিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। দক্ষ টেকনিশিয়ান এবং নার্সের ব্যবস্থা করা যায় তাহলে সেই ক্ষেত্রে অনেক রোগী আছে যাদের 2 বার ডায়ালাইসিস দিয়ে হচ্ছে না, 3 বার দিতে পারি তাদেরকে। তো সেই ক্ষেত্রে তাদের কোয়ালিটি অফ লাইফ বা জীবনযাত্রার মান আরও উন্নত হবে। ডায়ালাইসিস মেশিন সহ জনবলের জন্য মন্ত্রণালয়ে চাহিদা দেওয়া হয়েছে জানিয়েছেন পরিচালক। ডায়ালাইসিস মেশিনের জন্য আমরা চাহিদা দিয়েছি, আর জনবলের ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ে বিশেষ করে সাপোর্ট স্টাফের ব্যাপারে মন্ত্রণালয়ে আউটসোর্সিং কর্মচারী যে চাহিদা দেওয়া আছে আমরা আশা করি এই জনবলগুলো পেয়ে যাব। হাসপাতালের নেফ্রোলজি বিভাগে 28টি বেড ও 10টি কেবিন আছে, যা চাহিদার তুলনায় অনেক কম বলছেন রোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংযোগ সড়ক না হওয়ায় জয়পুরহাটে নবনির্মিত 6টি সেতু কোনো কাজে আসছে না। 3 উপজেলায় বিভিন্ন খালের উপর সেতু তৈরি হলেও সড়ক নির্মাণে তৎপরতা নেই বরেন্দ্র ও এলজিইডি কর্তৃপক্ষের। এজন্য বরাদ্দ না আসার দাবি কর্মকর্তাদের। এদিকে নির্মাণের কিছুদিনের মধ্যে একটি সেতুতে দেখা দিয়েছে ফাটল। বরেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে জয়পুরহাট সদরের উত্তর জয়পুর, ঘোনাপাড়া, বিষ্ণুপুর, ভাদুরমোড় ও পাঁচবিবি উপজেলার শালপাড়ায় নির্মাণ হয় 5টি সেতু। শুকনো মৌসুমে পানি ধরে রাখার জন্য 2টি সেতুর নিচে নির্মাণ হয় ক্রস ড্যাম। তবে সংযোগ সড়ক তৈরি না হওয়ায় এসব সেতুর সুফল মিলছে না। খালের উপর সেতু হলেও রাস্তার অপেক্ষায় স্থানীয়রা। ব্রিজ দিয়ে হলো যাই যেভাবে হোক হলো, কিন্তু রাস্তা নাই। রাস্তা না হয় ব্রিজ হয় কোনো লাভ আছে? 2 সাইডে কোনো রাস্তা নাই। নদীর সাইড দিয়ে আমরা এই যাতায়াত করতেছি জমির আল দিয়ে, রাস্তা ছাড়া তো কোনো ব্রিজের কোনো মূল্য নাই। এদিকে সদর উপজেলার উত্তর জয়পুর গ্রাম সংলগ্ন খালের উপর সেতুটিতে এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নির্মাণের পরেই সেতুটির এমন দশা। ব্রিজের কাজটা খুব দুর্বল হয়েছে, 8 ভাগে 10 ভাগে কাজ করেছে। গোটা খোয়া দিয়ে কাজ করতে চাইছিল, আমরা বাধা সৃষ্টি করার পর খোয়াটা ভেঙে দিয়েছে। খালি এইটুকুই ভালো কাজ করেছে। ব্রিজের কাজ শেষ হয়ে গেল, হওয়ার পরে এই যে 15 দিন না যেতে ব্রিজের ফাটল ধরে গেছে, সমস্ত জায়গা ভেঙে গেছে। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বাজেট না আসায় সংযোগ সড়ক তৈরির কাজ হচ্ছে না। সবার আবেদনের প্রেক্ষিতে আমরা সদর দপ্তর থেকে বরাদ্দ নিয়ে এসে এখানে আমরা ফুটওভার ব্রিজ করি এবং সরকার যদি আমাদেরকে বরাদ্দ দেয় আমরা রাস্তা করে দেব। এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত কালাই উপজেলার বড়তারা ইউনিয়নের একটি সেতুরও একই অবস্থা। সংযোগ সড়ক না থাকায় 33 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়লা উন্মুক্তভাবে ফেলে রাখায় দুর্ভোগ পোহাচ্ছেন মাগুরার বর্জ্য পরিশোধনাগারের আশেপাশের 3 শতাধিক পরিবার। প্রকল্পের পানি ফেলা হচ্ছে পাশের জমিতে। এছাড়া 2 বছর ধরে বর্জ্য সংগ্রহ চললেও জৈব সার ও বায়োগ্যাস তৈরি শুরু হয়নি এখনো। এ বিষয়ে আরো জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, বেশ কয়েকটি অভিযোগ রয়েছে, পরিবেশ দূষণ, বসবাসকারীদের ভোগান্তি, বায়োগ্যাস তৈরি না হওয়া। আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে আর পরিস্থিতি কতটা উদ্বেগজনক? দুঃখিত, হেলাল হোসেনের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরা চেষ্টা করব তার কাছে তথ্য সংগ্রহ করার। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। আসন্ন বাফুফে নির্বাচনে ঐকমত্যের প্যানেল হওয়ার সম্ভাবনা জোরালো। তাবিত আউয়ালকে পাশে নিয়ে ফুটবল উন্নয়নে কাজ করতে চান সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন। যদিও নির্বাচন প্রসঙ্গে কিছু জানাননি তাবিত আউয়াল। বাফুফের নির্বাচন 26 অক্টোবর। সভাপতি পদে তরফদার রুহুল আমিনের অংশগ্রহণ নিশ্চিত। সালাউদ্দিন সরে দাঁড়ানোই তাবিত আউয়ালকে নিয়ে গুঞ্জনও জোরালো হয়। তবে ঐক্যমতের প্যানেল হবার সম্ভাবনাই বেশি বলছেন ফুটবল সমর্থক গোষ্ঠীর নেতারা। আমরা বিভিন্ন জনের দ্বারে ঘুরেছি, তাবিত আউয়াল ভাইকেও অনুরোধ করেছি যে আগামী দিনে আপনি সভাপতি হিসাবে আমাদের সঙ্গে থেকে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তো উনি সালাউদ্দিন ভাইয়ের প্রতি হয়তো ওনার একই প্যানেলে ছিলেন, সম্মানবোধের কারণে, শ্রদ্ধাবোধের কারণে উনি রাজি হন নাই সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করতে। আমরা চাই যে আমাদের সাথেই নির্বাচন করুক। আমি তাবিত আউয়াল সাহেবকে নিয়ে কাজ করতে চাই, তাহলে হবে কি আমাদের বোর্ডটা, ওনার যে লক্ষ্য আমাদের লক্ষ্য একই, তাবিত সাহেবের যে লক্ষ্য আমাদের লক্ষ্য সিমিলার, আমাদের এইম। তো সিমিলার এইমে তাবিত সাহেবকে যদি আমরা কাছে পাই, একসাথে যদি পাই, ডেফিনেটলি এটা আরও বাংলাদেশের ফুটবলের জন্য ডেভেলপমেন্ট হবে আমি মনে করি। ঐক্যমতের প্যানেল ঠিক করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। ফুটবল উন্নয়নে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের গুরুত্ব দিতে চান তরফদার রুহুল আমিন।
তো আমরা চাচ্ছি যে একটা শক্তিশালী বোর্ড তৈরি করার জন্য এবং প্রেজেন্টেবল বোর্ড তৈরি করার জন্য, যাতে করে ট্রাস্টটাকে আমরা অর্জন করতে পারি। 8টা ডিভিশন থেকে 8জন আর আমাদের এখান থেকে আমরা ক্লাব থেকে 6 থেকে 7 জন আমরা ক্লাব থেকে নিব। বাফুফে প্রেসিডেন্ট নাকি সিনিয়র সহ সভাপতি পদে লড়বেন তাবিদ, নাকি নির্বাচনেই অংশ নেবেন না, এ নিয়ে এখনো কোনো কিছুই খোলাসা করেননি তাবিদ আউয়াল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, ধন্যবাদ।